ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। আমার চ্যানেলের নাম তোমরা সকলেই জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। প্রথমে তোমাদের একটা প্রশ্ন করি, খুব চিন্তা করো তাই না? দেখবে এই চিন্তা করার ব্যাপারটা না আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমার নিজেরও এই সমস্যাটা ছিল। আমি কি করে সেই সমস্যা থেকে ওভারকাম করেছি সেটা নিয়ে আজকে আমার ভিডিও। আমাদের প্রত্যেকের মধ্যেই না বেশিরভাগ সমস্যা হলো যে কোনো জিনিস নিয়ে আমরা একটু বেশি ভেবে ফেলি। কি তুমিও তো ভাবছো না যে আমার মনের কথাই বললো? হ্যাঁ, এই ওভার থিঙ্কিংটা অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষের একটা খুব কমন সমস্যা। কিন্তু খুব সহজভাবে ব্যাপারটাকে দেখলে হবে না। এই ওভার থিঙ্কিংয়ের জন্য কিন্তু আমাদের অনেক স্ট্রেস হয়ে যাচ্ছে লাইফে। আমরা শুধু লাইফে অনেক স্ট্রেস ডেকে আছি। কি এটাকে তো আস্তে আস্তে কমাতে হবে তাই না? সেই জন্য আজকে আমার এই ভিডিও। আমি তোমাদেরকে কিছু টিপসের কথা বলবো, যেগুলো মেনে চললে খুব শীঘ্রই তুমি ওভার থিঙ্কিং যে সমস্যাটা রয়েছে সেখান থেকে বেরোতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন সবসময় চলতে থাকে, সবসময় কিছু না কিছু চিন্তা ভাবনা না আমাদের মাথার মধ্যে ঘুরতেই থাকে। একটা চিন্তা ভাবনা থেকে বেরোলাম তো সঙ্গে সঙ্গে আরেকটা চিন্তা ভিড় করতে থাকে। ব্রেন তো অলওয়েজ সচল, তাই না? এমনটাও হয়ে যায় যে আমরা ঘুমোতে যাবার আগে একটা চিন্তা ভাবনা করছি, চিন্তা করতে করতে ঘুমোলাম, দ্যাটস ওকে, ঘুমটা দেরি করে এলো, যেটা কিন্তু আমার শরীরের জন্য ক্ষতিকর। তারপরে আমরা আবার যখন ঘুম থেকে উঠলাম সে দেখা গেলো সেই চিন্তাটা আবার মাথায় এলো। সারাটা দিন একটা বেজার করার পক্ষে যথেষ্ট। অথচ খুব ভালো করে গভীরভাবে যদি ভেবে দেখো না, এই চিন্তাগুলো অ্যাকচুয়ালি না করলেই চলে। কিন্তু কি করব বলো? আমাদের মস্তিষ্ক তো সবসময় আমাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে থাকে না, তাই না? বিভিন্ন চিন্তা ভাবনা ভিড় করে ফেলে। তাহলে আমি চলে আসি এই ওভার থিঙ্কিং যে ব্যাপারটা, সেটা থেকে আমরা কিভাবে বেরোবো। হ্যাঁ, আমি একটু হাসছি, কারণ হাসি মুখে যে কোনো সমস্যার সমাধানের কথা বললে না সেটা খুব সহজেই সমাধান হয়। খুব বেশি সমস্যা নয় কিন্তু ওভার থিঙ্কিং। সমস্যা তো বটেই, তবে খুব সিরিয়াস কিছু নয়। আমি একবার একটা সেমিনারে প্রায় ধরো 50 লোক ছিল, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছিলাম যে এই ওভার থিঙ্কিং প্রবলেমটা আপনাদের কাদের কাদের আছে। তা আমি এখন আমার মনে আছে প্রায় 43 আউট অফ 50-তে তারা হাত তুলেছিলেন। তার মানে একটা জিনিস বুঝতে পারছো তো, যে 80%-এর উপর লোকদের এই ওভার থিঙ্কিং এর প্রবলেমটা আছে। সুতরাং যে প্রবলেমটা সকলের মধ্যেই আছে সেটা তোমার একার নয়। দ্যাটস নট এ কমন প্রবলেম। সুতরাং এটা নিয়ে খুব সিরিয়াস না হয়ে যদি আজকে আমার ভিডিওটা খুব মন দিয়ে শোনো, তাহলে তুমি কিন্তু এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। বেরিয়ে আসলে আমাদের মাথাটা অনেক শান্ত হবে, আমরা অনেক নতুন নতুন কনস্ট্রাকটিভ কাজ করতে পারবো। ওভার থিঙ্কিং আমাদের কিন্তু কনস্ট্রাকটিভ কাজ করতে বিরত করে। ঠিক বললাম তো? বিনা কারণে কিছু চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে, যেটা খুব গন্ডগোলের কারণ। তা যেটা দরকার, প্রথম টিপস, আমি প্রথম টিপসে আসি, সেটা হলো ওভার থিঙ্কিং ইজ নট এ সিরিয়াস প্রবলেম। এটা কমন প্রবলেম। তুমি আজকেই তোমার কোনো বন্ধু বান্ধব সার্কেলে যাও, জিজ্ঞেস করো যে ওভার থিঙ্কিং তোর আছে? বলবে ইয়েস আছে। নেই এরকম লোকের সংখ্যা কিন্তু প্রায় নীল। আমি তোমাদেরকে যদি বলি, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাদের কাদের ওভার থিঙ্কিং এর সমস্যা আছে। আমি জানি অন্তত 60, মিনিমাম 60 থেকে 70% লোক কিন্তু জানাবেন। সুতরাং এটা ফার্স্টে আমাদের বিলিভ করতে হবে যে ওভার থিঙ্কিং ইজ নট এ সিরিয়াস প্রবলেম, দিস ইজ এ কমন প্রবলেম। এটা আগে বিলিভ করো, তাহলে খানিকটা তুমি সিরিয়াসনেস থেকে বেরোলে। তবে হ্যাঁ, এই কমন প্রবলেম বলে এই কমন সমস্যাটার জন্য কিন্তু সকলেরই কমন
একটা এফেক্ট হচ্ছে, তাই না? এটা গেল আমার ফার্স্ট টিপ, যে তোমাকে বিলিভ করতে হবে ওভার থিঙ্কিং খুব বেশি সিরিয়াস কিছু প্রবলেম নয়। এরপরে আমি আসবো আমার সেকেন্ড টিপস। সেকেন্ড টিপ যেটা আছে সেটা হচ্ছে, দেখো আজকে আমি প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদেরকে ভিডিও বলছি, এরপরে কি হবে গড নোজ। আমার একটা প্ল্যান আছে এইটুকুই যা। তো সেরকম তুমি আমার ভিডিও শুনছো, নেক্সট তোমার কি হবে সেটা তুমিও কিন্তু জানো না, একমাত্র ঈশ্বর জানেন। হ্যাঁ, তোমার একটা প্ল্যান আছে, তো আমরা তো আমাদের প্ল্যান মাফিকই চলি, তাই না? তো এই ক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় একটু বেশি ভেবে ফেলি। যেমন ধরো তোমার সামনে একটা ইন্টারভিউ আছে, তুমি সেটাকে নিয়ে খুব বেশি ভাবছো, ইন্টারভিউটা আমি যদি পাই তাহলে আমি কাকে কাকে জামা কাপড় দেবো, কোথায় পোস্টিং নেব, কি কি করব। একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে আমরা চলে যাই। আর যদি না পাই, আমার মান সম্মান থাকবে না, সোসাইটিতে আমি কি করে নিজের মুখ দেখাবো, এক্সেট্রা এক্সেট্রা। আরও অনেকের আছে না ট্রাভেলিং ফোবিয়া। আরে বাবা, বেড়াতে গেল না, কিন্তু বেড়াতে গেলে কি কি হতে পারে সেটা ভেবে নিয়ে সে এতই চিন্তিত হয়ে পড়লো যে তার আলটিমেটলি বেড়াতে যাওয়াটাই হলো না। এগুলোকে বলে ওভার থিঙ্কিং প্রবলেম, তাই না? ডাক্তার দেখাতে যাওয়ার আগে বিভিন্ন অসুখের অমূলক কল্পনা করে অনেকে ডাক্তারটাই দেখান না। তার মনে হয় তার বোধহয় এই অসুখটা হয়েছে, যার জন্য সে ভয়ের চোটে ডাক্তার দেখাতে গেলই না, অসুখটা বাড়তে থাকলো। এই যে নানান ধরনের সমস্যা, আজকালকার দিনে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে ওভার থিঙ্কিং এর কারণে। এটা একটু সিরিয়াস, আমি একটু বলি যে ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা বিয়ে করতে ভয় পাচ্ছে। আগের দিনে কিন্তু এই ব্যাপারটা কোনো প্রবলেমই ছিল না। বিয়ে করতে তারা ভয় পাচ্ছে, তারা ভাবছে বিয়ে করলে আমি কি করে ওয়াইফকে দেখবো, খাওয়াবো। মেয়েরাও ভাবছে আমি কি করব, আমি পরের বাড়িতে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবো, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা। তারা ওভার থিঙ্কিং প্রবলেমে ভুগছে। কোনো একটা ডিসিশন নেবার আগে তারা এত বেশি ভাবছে যে এই ভাবনাটা আদতে ঘটেনি বা আদৌ হয়তো ঘটবে না। হয়তো ঘটেনি তো বটেই, ঘটবেও না, কিন্তু সে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করে সে বিয়ে সম্পর্কে নানান দুর্ভাবনা, যে আজকাল যেহেতু ম্যাক্সিমাম বিয়ে ডিভোর্সের দিকে এগোচ্ছে, নানান দুর্ভাবনার চিন্তায় সে বিয়ে করতেই ভয় পাচ্ছে। ফলে তার লাইফে কিন্তু একটা পার্মানেন্ট একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বা ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। সে ডাক্তার দেখাতে না যাওয়াই হোক, ট্রাভেলিং করতে না যাওয়াই হোক, কি তোমার ইন্টারভিউ দিলে কি কি সমস্যা হতে পারে এই ভেবেই তার ইন্টারভিউটাই খারাপ হয়ে যাচ্ছে, তাই না? এক্সাম দেওয়ার একটা মারাত্মক ফোবিয়া তৈরি হয়ে যায়। এগুলোকে বলে ওভার থিঙ্কিং প্রবলেম। এটা হলো আমার সেকেন্ড টিপ, যেটা যে তোমার যে প্রবলেমটা হচ্ছে না, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে বাস করছো। এটা তোমার ইলিউশন, দ্যাটস ইওর প্রবলেম, কারোর প্রবলেম নয়। ট্রাভেলিং করলে কি কি সমস্যা হবে সেটা তোমার প্রবলেম, তুমি ভাবছো, আদতে কিছুই নয়। অনেকে খুব সুন্দর করে ঘুরে আসছে, খুব সুন্দরভাবে এক্সাম দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, বিয়ে থা করে সংসার করছে। যে কটা প্রবলেমের কথা আমি এখন মেনশন করলাম, আরও তো অনেক আছে। তো সেক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে এটা একটা ইমাজিনারি ওয়ার্ল্ড, তুমি একটা ইলিউশনে ভুগছো। এটাকে তোমার সেকেন্ড টিপ আমি বলছি, এটাকে তোমাকে ফার্স্ট প্রিটেন্ড করতে হবে যে তুমি ইলিউশনে আছো। তাহলে ফার্স্ট টিপটা আমি আরেকবার একটু রিক্যাপ করি। ফার্স্ট টিপটা কি ছিল, যে ওভার থিঙ্কিংটা খুব একটা সিরিয়াস কিছু প্রবলেম না, এটা কমন প্রবলেম এবং বেশিরভাগ মানুষের সঙ্গেই এটা ঘটছে, তাই না? আজকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধার যদি দাঁত পড়বে এটাই স্বাভাবিক, চুল পাকবে এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু একটা 21 বছর বা 22 বছরের ছেলে বা মেয়ে যদি চুল পেকে যায়, সেটা নিশ্চয়ই খুব একটা নর্মাল নয়, তার শারীরিক কিছু সমস্যা আছে। সুতরাং এই ওভার থিঙ্কিং প্রবলেমটা যখন অনেকের সাথেই ঘটছে, তখন সেটা আমরা ধরে নেব এটা একটা কমন প্রবলেম। কমন প্রবলেম না বললে কমন সমস্যা বা কমন থিং বলতে পারো। কিন্তু এটার জন্য আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে, সেই জায়গাটা দিয়ে আমি সলিউশনের কথা আসছি। তাহলে প্রথম সলিউশন হচ্ছে এটাই, প্রথম টিপ সলিউশনের, যে এটা খুব একটা বড় কিছু সমস্যা নয়। 2 নম্বর টিপ হচ্ছে কি, যে আমরা একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে থাকছি, এই ইমাজিনারি ওয়ার্ল্ডে থাকার জন্য আমাদের মধ্যে একটা ইলিউশন তৈরি হচ্ছে, এটা আমাদের থেকে ওভারকাম করতে হবে। এই যে ইলিউশন, যে একটা
হচ্ছে আমাদের মনের মধ্যে বা ইমাজিনের ওয়ার্ল্ডে আছে, এখান থেকে আমাকে বেরোতে হবে, তাই না? এবার চলে আসে আমার থার্ড টিপ, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার গায়ে জ্বর এসছে, তুমি কি করলে? টুক করে একটা প্যারাসিটামল খেয়ে নিলে, তাই তো? আর আমরা প্রত্যেকেই তাই করি। জ্বর এলো, আরে হয় কম্বিফ্লেম না প্যারাসিটামল খেয়ে নিলে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন দেখি আমরা, তারপর আমরা ব্লাড টেস্টের কথা ভাবি, কি ডাক্তার দেখাতে যাব ভাবি। কিন্তু এটা তো তুমি মানবে যে ফিভার ইজ নট এ ডিজিজ। ফিভার কিন্তু কোনো ডিজিজ নয়, ফিভার যে কোনো অসুখের একটা বাহ্যিক সিমটম মাত্র। তো আমরা যেটা করি, এই ফিভার হলেই আমরা একটা নিজের মন গড়া ওষুধ খেয়ে নিই। সেটা না করে আমাদের আগে ভাবতে হবে যে ফিভারটা কেন এলো। নিশ্চয়ই কোনো অসুখের বাহ্যিক, যে কোনো অসুখ, কঠিন অসুখ, যে কোনো অসুখ দেখবে তার সঙ্গে একটা জ্বর থাকবেই। জ্বরটা হচ্ছে আমাদের শরীরে যখন এই রোগ জীবাণুটা প্রবেশ করে বা আমাদের শরীরে যখন পুরো মেটাবলিজম ডিসঅর্ডারটা হয়, তখন আমাদের শরীর তার সঙ্গে যুদ্ধ করতে থাকে, ফলে টেম্পারেচারটা বেড়ে যায়। এটাই হচ্ছে জ্বর। তো এই ওভার থিঙ্কিংয়ের সঙ্গে হঠাৎ এই রিলেশনটার কথা আমি কেন বলছি? ওভার থিঙ্কিংটা কিন্তু অ্যাকচুয়ালি এফেক্ট, জ্বরটা যেমন একটা এফেক্ট, এর পেছনে একটা কজ আছে, তেমনি ওভার থিঙ্কিংটা কিন্তু একটা এফেক্ট, এর পিছনে একটা খুব সিরিয়াস কজ আছে। খুব সিরিয়াসলি যদি এবার এটা আমাদের নিতে হয়, তাহলে ভাবতে হবে এর পিছনে কজটা কি। এই কজটাকে যদি তুমি একবার তুমি যদি টার্গেট করতে পারো যে কজটা কি, তার উপর যদি তুমি মোটিভেট করো এবং তার সলিউশনের কথা ভাবো, তাহলে ঠিক কিন্তু ওই জ্বরের মতোই ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটাও সরে যাবে। তোমার যদি আজকে ডেঙ্গু হয়, তুমি যদি কন্টিনিউ প্যারাসিটামল খাও, আলটিমেটলি কি হবে? ডেঙ্গুটা বাড়তে থাকবে না? তো সেক্ষেত্রে ওভার থিঙ্কিং চলছে বলে আমি সেটাকে ইগনোর করে যাচ্ছি না, নিশ্চয়ই তোমার মধ্যে কিছু সমস্যা আছে এবং কোন জিনিসটা নিয়ে প্রবলেম হচ্ছে। যদি ধরো এক্সাম ফোবিয়া, আমি ধরেই নিলাম, একটা ইনস্ট্যান্স দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমার এক্সামের জন্য তুমি বিভিন্ন ওভার থিঙ্কিং করছো, আমি ফেল করলে আমার কি হবে, আমাকে বাবা মা বকবে, আমি বন্ধুদের কাছে কী করে মুখ দেখাবো, বা ইত্যাদি ইত্যাদি, ভালো পার্সেন্টাইল না করতে পারলে খুবই সমস্যা। তো সেটা নিয়ে সময় নষ্ট না করে তুমি যদি এক্সামটার জন্য নিজেকে প্রিপেয়ার করো, যেটা হচ্ছে কজ, আর এই এক্সামের জন্য যা যা থিঙ্কিং করছো সেটা কিন্তু এফেক্ট। সুতরাং এক্সামের জন্য যদি তুমি নিজেকে প্রিপেয়ার করো, এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি যদি ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করো, তাহলে কি হবে? ওভার থিঙ্কিংটা আস্তে আস্তে এমনিই চলে যাবে, তাই না? আরও যে ইনস্ট্যান্সগুলো দিলাম, যে ট্র্যাভেলিং ফোবিয়া, তুমি ট্র্যাভেলিং করতে গেলে যা যা ভাবছো ওভার থিঙ্কিংয়ের জন্য, সেটাকে বন্ধ করে দিয়ে তুমি যদি একটু গুছিয়ে ট্র্যাভেলিং করো, একটু মানসিক প্রস্তুতি নিয়ে, একটু সমস্ত অর্থ, টাকা পয়সা গুছিয়ে যদি তুমি ট্র্যাভেলিং করো, এটা হচ্ছে তোমার কজ, এটাই হচ্ছে তোমার মেন রোগটা এখানেই, যে তোমাকে নিজেকে গুছিয়ে নিতে হবে। সেই এক্সামের জন্য হোক, ইন্টারভিউয়ের জন্য হোক, কি ট্র্যাভেলিংয়ের জন্য হোক, কিংবা তুমি একটা রান্না করতে ভয় পাচ্ছ, তা না করে তুমি রান্নাটা শিখে নাও। সেই রান্নাটা শিখে নিলে পরে দেখবে রান্না করলে পরে কি কি হতে পারে, সেটা নিয়ে তোমার কিন্তু আর চিন্তা ভাবনাটা থাকবে না, কনফিডেন্স গ্রো করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি যদি এই কজটার ওপর তুমি যদি ফোকাস করো, আমি যেটা বলছি, এই ফোকাসটা যদি করতে পারো, যেমন বিয়ে নিয়ে অনেকে ফোবিয়া হচ্ছে, এভাবে অ্যাডজাস্টমেন্ট তো তোমাকে করতে হবে। তুমি শুধু একটা জিনিস ভাবছো যে আমার জীবনসঙ্গী হবে, সে যদি অ্যাডজাস্টমেন্ট না করে তাহলে আমার কি হবে। কেন এরকম নেগেটিভ ভাবছো? এটা কিন্তু এফেক্ট। তোমাকে যেটা করতে হবে, হ্যাঁ, যে আমার জীবনসঙ্গী হবে তাকে চুজ করার আগে আমি 10 বার ভাববো তার সঙ্গে আমি কতটা অ্যাডজাস্টমেন্ট করব, এবং আমাকেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং সত্যিই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সেইটাই আমি বলছি যে ওভার থিঙ্কিংটা একটা এফেক্ট, এর কজ হচ্ছে এগুলো, যে কজগুলোর জন্য ওভার থিঙ্কিং হচ্ছে তুমি তার উপর ফোকাস করো। যদি তুমি তার উপর ফোকাস করে সেই প্রবলেমটাকে সলভ করতে পারো, তাহলে ওভার থিঙ্কিং ফুস কোথায় চলে গেল? বাতাসে কর্পূরের মতো মিলিয়ে গেল। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও,
কারণ এই যে টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম এটা খুব কমন প্রবলেম। আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখো বা তোমরা যেখানেই আমাকে দেখো না কেন, প্লিজ আমার ইউটিউবে চলে এসো এবং আমাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রিপশান আমার কাছে খুব মোটিভেশান দেয়, বলতে পারো আমি নতুন ভিডিও তৈরি করার এনার্জি পাই। আর তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও না তোমাদের কী কী সমস্যা। আমি তো আছি, প্রত্যেক শনিবার আমি বিকেলে আসছি তোমাদের সঙ্গে। তাহলে আজকের মতো এখানেই। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সব থেকে বড় কাম্য এখনকার দিনে নিরোগ সুস্থ জীবন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই সুস্থ থাকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবার নেক্সট স্যাটারডেতে বিকেলে আমাকে দেখতে পাবে, আমি আবার আসছি। আজকের মতো এখানেই আসছি, টাটা।